কেন বারবার আওয়ামী লীগ আমলের কথা আসছে? কারণ সেই সময় একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় এগুলাকে মানে মানে এগুলার ন্যূনতম যে বিশ্বাসযোগ্যতা, নৈতিক ভিত্তি, গ্রহণযোগ্যতা ছিল, সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখন গণ অভ্যুত্থানের পর সেটার পুনর্গঠনের দায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, রাইট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারেনি। এই আমলে আবার অন্য ধরনের সংকটে পড়ে যাই আমরা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এক ধরনের মবের রাজত্বে আমরা পড়ে যাই। এই সময়ও ব্যাপক গণপিটুনি, আগুন লাগানো, ঢাকার বুকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো কাগজের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা আসলে উদ্ধার পাইনি আর কি। অতীত, খারাপ অতীত থেকে আমরা আরেকটা খারাপ অতীতে পড়ে গিয়েছি। মানুষ চায় যে একটা পরিবর্তন আসুক, এবং মানুষ ভোট দিয়েছে সে পরিবর্তনের জন্য। আসলে তারা বিএনপি, জামাত এটার চেয়েও তারা ভোট দিয়েছে একটা পরিবর্তনের আশায়, পরিবর্তনের পক্ষে। এখন মানুষ বিএনপিকে কিছুদিন সময় দিতে চায়, এটাও সত্যতা। এবং একটা বয়সের হিসাবেও বাংলাদেশে একটা ট্রানজিশন চলছে রাজনীতিতে, একটা নতুন প্রজন্ম জায়গা করে নিচ্ছে, শুধু বিএনপিতে নয়, অন্য দলগুলোতেও পুরনো প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পরে রাজনীতিতে এসেছে, যারা 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনীতিতে এসেছে, এবং এবার আরেক দল এসেছে, ওই 90-এর পর থেকে প্রজন্ম এখন রাজনীতিতে জায়গা করে নিচ্ছে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলা অবস্থান করছে। এবং বিএনপি ছাড়া একটা মধ্যপন্থী দল বাংলাদেশের শেষ ভরসা। কারণ মানুষ চায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে থাকুক, অন্তত নির্বাচনের ভিতর দিয়ে আমরা এটাই বার্তা পেয়েছি। কিন্তু বিএনপি, মানুষ চায় না যে বিএনপি ফেল করুক, বিএনপি ব্যর্থ হোক, এটা কিন্তু মানুষ চাইছে না। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছেন বাংলাদেশ থেকে আলতাফ পারভেজ। মিস্টার পারভেজ একজন লেখক, সাংবাদিক এবং আমার দেখা মতে, আমি যতটুকু গত 1.5 বছরে ওনাকে আমরা বেশি দেখতে পেয়েছি, কিন্তু বাকি যে ওখানে একটা টক শো ক্রাউড আছে, উনি সেটার মধ্যে নেই। কম বলেন, কিন্তু খুব অনেক পরিষ্কার কথা বলেন আমার মতে। ধন্যবাদ স্যার আসার জন্যে। আপনাকেও ধন্যবাদ। প্রথম প্রশ্ন, যে নির্বাচন হলো, দুটো প্রশ্ন আসে অ্যাকচুয়ালি প্রথম প্রশ্নটা থেকে। নির্বাচনটা কেমন হলো, এবং এই নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন দাঁড়াবে? মানে নির্বাচনের আগের 1.5 বছর একটা পরিস্থিতি ছিল, তার কিছু কন্টিনিউইটি আসা উচিত। তো সব মিলিয়ে আপনি বলুন, যে এই দুটোই প্রশ্ন। আচ্ছা, প্রথমে নির্বাচন কেমন হলো সেই বিষয়ে বলছি। নির্বাচনটা কিন্তু ভালো হয়েছে। আমাদের এখানে স্বাধীনতার পরে 12টা নির্বাচন হয়েছে এরকম, এবং 1971-এর স্বাধীনতার আগে বড় ধরনের 4টা নির্বাচন হয়েছে। তো এই 16টা নির্বাচনের মধ্যে, যেমন 1970-এর নির্বাচন নিয়ে বিতর্ক কম, এবং 1991-এর নির্বাচন নিয়েও বিতর্ক কম। এই দুটোকে বলা হতো আমাদের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। তার মধ্যে এবারের নির্বাচনটাও যুক্ত করা যায় ভালো নির্বাচনের এই তালিকায় আর কি। প্রথমত ভালো কিভাবে বলি, সেটা হলো সহিংসতা খুব কম হয়েছে। নির্বাচনের দিনও সহিংসতা একদম হয়নি, এবং নির্বাচনের আগেও সহিংসতা খুবই কম হয়েছে আর কি। মানে 2-3 জন মানুষ সব মিলে মারা গেছে, অল্প কিছু সহিংসতা মানে দাঙ্গা হয়েছে, অল্প, খুবই অল্প এবং সীমিত পরিসরে। তো মানুষ যে ভয়টা পেয়েছিল যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, সেইটা কিন্তু ভয়ের কিছু ঘটেনি। এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত, অংশগ্রহণ মানুষের প্রায় 60 ভাগ ছিল, 60%। সেই দিক থেকেও এটা মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়। আমাদের দেশে 70-80% পর্যন্ত ভোটে অংশগ্রহণ হয়ে থাকে। এবার একটু কম হলো, কারণ এবার
নির্বাচনে আওয়ামী লীগ ছিল না, এটাকে একটা ব্যাখ্যা হিসেবে আমরা ধরছি। নির্বাচন পুরোপুরি কিন্তু অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ বলা যায় না, কারণ এখানে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ নিষিদ্ধ এই মুহূর্তে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা নির্বাচনে অনেকে এসেছে, ভোট দিয়েছে। আমার বিবেচনায় আওয়ামী লীগের 1/3 মানুষ ভোট দেয়নি, আর 2/3 মানুষ ভোট দিয়েছে। তো সেই অর্থে সব মিলে নির্বাচনকে মোটামুটি অন্তর্ভুক্তিমূলকও বলা যায় এবং সহিংসতামূলক বলা যায়, এবং নির্বাচনের পর বড় ধরনের অনিয়মের কোনো অভিযোগ কোনো দলে কিন্তু করেনি এ পর্যন্ত। উচ্চ আদালতে 4-5টা মাত্র অভিযোগ উঠেছে অনিয়মের, যেগুলা আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী কম, অভিযোগের সংখ্যা খুবই কম। ফলে নির্বাচনটা আমি বলবো ভালো হয়েছে। আর নির্বাচনের পরে পরিস্থিতিও খারাপ কিছু হয়নি, সামান্য টুকটাক কিছু সহিংসতা হয়েছে বিভিন্ন দলের ভিতর, কিন্তু সরকার গঠিত হয়েছে, পার্লামেন্টের অধিবেশন 12 তারিখে বসবে, সব মিলে পরিস্থিতি এখন শান্ত বলা যায়। এই এই যে এবার আওয়ামী লীগ ইলেকশনে ছিল না, অতীতে এবার আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, অতীতে বিএনপি আসেনি, যেবার এসছে রিগিং হয়েছিল, তাহলে এটাই কি মোটামুটি বাংলাদেশের নির্বাচনের মডেল দাঁড়িয়ে গেল? না, আমি সেটা মনে করি না। দেখুন, গত 18 মাস আগে, 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে 3টা নির্বাচন হয়েছে, এবং 3টা নির্বাচনেই কিন্তু সব দল অংশ নিতে চেয়েছিল, কিন্তু নির্বাচন 3টা এমন ভাবে আওয়ামী লীগ করেছে যে বিরোধী দলের অংশগ্রহণের পরিবেশ ছিল না। এবং এমন হয়েছে, আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, যদিও আপনার শ্রোতারা বা আপনিও জানেন, যে একটা নির্বাচনে 300 আসনের মধ্যে 152টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছে। 2014। আরেকটা নির্বাচনে দিনে সাধারণত ভোট হয়, এখানে সেই ভোটটা হয়ে গেছে রাতে, অর্থাৎ রাতেই ব্যালট বাক্সগুলো ভরিয়ে রাখা হয়েছিল, দিনে 2018। আর কিছু হয়। তো এই আমাদের নির্বাচনী সংস্কৃতিটা আওয়ামী লীগ আমলে এই পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল আর কি। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে তার আগে 1991, 96 এবং 2001, সেই সময় কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয়ের অধীনেই ভালো নির্বাচনের কিন্তু ঐতিহ্য ছিল। কিন্তু বিগত 15 বছর সেটার ব্যাঘাত ঘটেছে বলা যায় আর কি। কিন্তু এবার যেটা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেটা তো একটা বিশেষ কারণে। সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে অনেক ধরনের ফৌজদারি অপরাধের মামলা চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ করে গণঅভ্যুত্থান কালে প্রায় 800 মানুষকে হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। সেগুলার তদন্ত, বিচার ইত্যাদির অংশ হিসাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে এবারের আওয়ামী লীগের অংশ না নেওয়াটা, আমি অন্তত মনে করি হয়তো সাময়িক, সেই পরবর্তীতে আওয়ামী লীগ হয়তো অংশ নিবে বা নেওয়ার অবস্থা তৈরি হবে। কিন্তু এবারের আওয়ামী লীগের অংশ না নেওয়াটা অতীতে বিরোধী দলের অংশ না নেওয়ার সাথে তুলনাযোগ্য নয়। অতীতে বিরোধী দলকে বাদ দিয়েই নির্বাচনটা করে ফেলা হয়েছিল। এবারও আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আমার মনে হয় এটা একটা সাময়িক অবস্থা, কারণ এখানে বিচারের জন্য এই নিষিদ্ধটা, নিষেধাজ্ঞাটা রয়েছে আর কি। তবে আমি আগেই যেটা বলেছি, যে অবশ্যই এই নির্বাচনকেও পরিপূর্ণভাবে অংশ মানে অংশীদারিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক বলা যায় না, এটাও সত্যি। আমাদের দেশে 77 সালে যখন এমার্জেন্সির পর কংগ্রেস সরকার পড়ে গেল, তখন কংগ্রেস সরকারের ইন্দিরা গান্ধী সমেত অনেকের উপর নানান রকমের কেস ছিল বা অভিযোগ ছিল, কিন্তু কংগ্রেস নির্বাচন লড়েছিল। আমার সোজা প্রশ্ন, সরকারের দোষ হয় যেই হোক, কিন্তু এই যে পার্টিকে ইয়ে করা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? ব্যান আমি করা মনে হলো। করি আসলে আওয়ামী লীগকে যে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হলো বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এতে আওয়ামী লীগ লাভবান হয়েছে, এবং এটা আসলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটু ব্যাখ্যা করতে চাই যে যে কোনো রাজনৈতিক দলকে আসলে নিষিদ্ধ করে
কোনো ফায়দা নেই আমি মনে করি। ভারতে আরএসএস 3বার নিষিদ্ধ হয়েছে, তাতে তো আরএসএস এর উত্থান থামানো যায়নি। পাকিস্তানে এবং বাংলাদেশে জামাত ইসলাম একাধিকবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু জামাত ইসলামের উত্থান থামানো যায়নি। ফলে আমি অন্তত মনে করি কোনো আদর্শ, কোনো রাজনীতিকে নিষিদ্ধ করে রাখা যায় না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ভুলগুলো, আওয়ামী লীগ যদি ভুল করে থাকে, এবং নিশ্চয়ই আমি মনে করি ভুল করেছিল, এবং আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, জনগণ তাকে শাস্তি দিত নির্বাচনের মাধ্যমে। ফলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত ছিল, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং জনগণের হাত থেকে আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার অধিকারটা কেড়ে নেওয়া হলো আসলে তাকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এতে আওয়ামী লীগ লাভবান হয়েছে, কারণ নির্বাচন হলে সে যে ফলাফল করত, সে অত্যন্ত খারাপ ফলাফল করত। কিন্তু এখন সে বলতে পারছে যে আমাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, আমি নির্বাচন করতে পারিনি, একটা ভিকটিম হুড তার সংগ্রহে গেল। এতে রাজনৈতিকভাবে সে লাভবান হয়েছে। তাহলে এটাই একটা বড় সমস্যা। আপনি খুব সুন্দর বললেন যে আওয়ামী লীগ তো, আওয়ামী লীগ কেন, বাংলাদেশের অতীতে নানান ঘটনা ঘটেছে পুরো বাংলাদেশ জুড়ে, সেটা আহ, সেই কোর্ট মার্শালে 200ই হোক আর 1100ই হোক মানুষকে ঝুলিয়ে দেওয়া থেকে শুরু করে বিএনপির সময় অবধি নানান রকম ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে বিচারগুলো, কিংবা তারও আগে স্বাধীনতার লিবারেশন হিস্ট্রি নিয়ে যে ঘটনা রয়েছে, তো এই যে বিচারের প্রসেস, বিচার হচ্ছে কি হচ্ছে না, এবং বিচার হলেই সেইটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, তার মানে এই যে 2024 সালের যে ঘটনা ঘটেছিল, এই ব্যান এবং এই গোটা পরিস্থিতির ভেতর দিয়ে, তাহলে ওই যে বিচার ব্যবস্থাটা, সেটা আরেকবার কি ভয়ঙ্কর রকমের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে? না, এইটা এখানে নাগরিক সমাজের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে আওয়ামী লীগ শাসন আমলে যে হত্যা, গুম ইত্যাদি হয়েছে বা অর্থ পাচার হয়েছে, সেগুলা নিয়ে একটা বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, মানে রাজনীতির ঊর্ধ্বে একটা পেশাগতভাবে সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত, এবং সেই অনুযায়ী বিচার হওয়া উচিত। এখানে জনগণ কিন্তু রাজনীতি প্রভাবিত বিচার চায় না, কিন্তু এখানকার মানুষ। এবং সে এই দিক থেকে দাবি ছিল আওয়ামী লীগ আমলেও, যখন জামাত ইসলামের নেতাদের বিচার হচ্ছিল, জনগণের দিক থেকে কিন্তু দাবি ছিল যে বিচার হোক, তদন্ত হোক, সাজা হোক, কিন্তু সেগুলা হোক কিন্তু দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে। এখনো আওয়ামী লীগের যে গণ অভ্যুত্থানকালীন ভূমিকা বা তার আগে 15 বছরের ভূমিকা, সেগুলা নিয়ে মানুষের দিক থেকে এরকম দাবি রয়েছে যে বিচার প্রক্রিয়াটা নিরপেক্ষ হোক। সেই এইটা কিন্তু জনগণের দিক থেকে আমি বলতে পারি, বিচার আমি এক প্রক্রিয়াটা কি নাগরিক নিরপেক্ষ সমাজের। ছিল গত ইউনূস সরকারের সময়? বিচার প্রক্রিয়া কি নিরপেক্ষ ইউনূস ছিল? সরকারের সময় তো বিচার প্রক্রিয়া সামান্যই এগিয়েছে আমি বলবো, এবং তদন্ত প্রক্রিয়া অনেক অধিকাংশ মামলায়, সংখ্যাগরিষ্ঠ মামলাতেই তদন্ত প্রক্রিয়া মাঝপথে ছিল। এবং এগুলো নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ এখনো উঠেনি, অন্তত আমি দেখিনি যে বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হচ্ছে কি হচ্ছে না। তবে অনেক ধরনের মামলা দায়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে যে অনেক নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। ধরুন রাজশাহীতে একটা খুনের জন্য হয়তো 700 লোকের নামে একটা মামলা হয়ে গেছে, অথচ এই খুনে হয়তো জড়িত ছিলেন 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ফলে এই ধরনের বেনামি মামলা, প্রচুর অভিযোগ আছে। এটা চট্টগ্রামে, রাজশাহীতে, সারা শহরে এই সরকার এসে কিন্তু এরকম অনেক মামলা প্রত্যাহার করবে বলেছে, এবং গত সরকারের শেষ দিকে এরকম অনেক মামলা প্রত্যাহারের ঘোষণা এসেছে। এগুলা কার্যত, মানে বাস্তবে কতগুলো প্রত্যাহার হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেগুলো অনুসন্ধান করে দেখিনি, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে প্রচুর এরকম নিরপরাধ মানুষের বিরুদ্ধেও প্রচুর মামলা হয়েছে। আবার অনেক অপরাধী, যারা বিশ্বাস করা হয় যারা অপরাধ করেছিল, তাদের বিরুদ্ধেও হুটহাট মামলা হয়েছে। মামলা প্রক্রিয়াটা, মামলা দায়েরের ধরনে অনেক দুর্বলতাও ছিল। এই যে 1.5 বছরের সময়কাল ইউনূস সরকারের, সেটার একটা অদ্ভুত একটা বিশেষত্ব আছে। অতীতে হাসিনার সময় হোক কি তার আগে হোক, সরাসরি একটা দলকে দায়ী করা গেছে,
সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যাই দায়ী করা গেছে কাউকে। দ্বিতীয়ত, স্টেট এজেন্সি, তাদেরকে দায়ী করা গেছে, এবং এখানে সরকার অ্যাকাউন্টেবল হয়ে গেছে। ইউনূস সরকারের সময় যেটা ঘটলো সেটা একটু আলাদা। সেটা হচ্ছে সরকার সাংবাদিককে গ্রেপ্তার করে নিয়ে এলো এবং বলল, আমরা তো কিছু করিনি, ও তো জুলাই রেভলিউশনারি এসে একটা কমপ্লেন ঢুকে দিয়ে গেছে। মানে একটা আমার দিক থেকে মনে হয়েছে যে এই সরকারটা মব পুলিশের ওপর না করে, পুলিশ পেছনে চলে গেল, পুলিশ খালি কাজটা করছে, ক্লিনিং এর কাজটা করছে, ফিনিশিং একটা করছে, কিন্তু মবের হাতে ফার্স্ট একটা চলে যাচ্ছে। তো আপনি এইটা যদি আমরা একসঙ্গে করে নেই, তাহলে এই 1.5 বছর আর 15 বছর, এই 1.5 বছরে হিউম্যান মানে রাইটস ভায়োলেশন বা এর এর ইন্টেন্সিটি কেমন ছিল? এই এতটুকু সময়ের দেখুন ভেতর এতগুলো সাংবাদিক জেলে চলে গেল, এতগুলো ব্যুরোক্র্যাট জেলে চলে গেল, প্রফেসর জেলে চলে গেল, এইটুকু সময়। দেখুন মানবাধিকারের জায়গা থেকে যে কোনো একটা হত্যা, গুম, যদি সেটা অন্যায়ভাবে হয়ে থাকে সেটাও আপত্তিকর। আমি 15 বছরের সাথে 18 মাসের কোনো তুলনাই করতে চাই না, কিন্তু বাস্তবতা হলো 15 বছরেও বিপুল মানুষ গুম খুন হয়েছে। আপনি আয়নাঘরের কথা হয়তো শুনেছেন। নিশ্চয়ই। এরকম ঘটনা আমাদের ইতিহাসে মানে এখনো মানুষকে মানে আতঙ্কিত করে ফেলে। সেগুলা হয়েছে। আবার এই 18 মাসেও অনেক মব সহিংসতার নামে, গণপিটুনির নামে প্রচুর অন্যায় হয়েছে। ফলে এই দুটোর কোনো তুলনা হয় না যে কোন আমলে কত বেশি হয়েছে কত কম হয়েছে। কিন্তু মানে বিগত 15 বছরে আমার দিক থেকে আমি বলবো প্রধান আপত্তির জায়গা, অভিযোগের জায়গা হলো আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় অবক্ষয়ের শেষ সীমায় নিয়ে যাওয়া হয়েছে। আমি যেটা উদাহরণ দিতে পারি, দেখুন একটা দেশ তো দাঁড়িয়ে থাকে তার পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর উপর। রাইট। যখন ভারতের শক্তির জায়গা কি? ভারতের শক্তির জায়গা হলো ভারতে একটা নির্বাচনী ব্যবস্থা আছে। আপনাদের দেশেও অনেক মানবাধিকার লঙ্ঘন হয়, 100%। দাঙ্গা হয়, ইত্যাদি হয়, কিন্তু 5 বছর শেষে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয় যেখানে মানুষ তাদের কথা বলতে পারে, তাদের রায় দিতে পারে, রাজনৈতিক দলগুলোকে মূল্যায়ন করতে পারে। আওয়ামী লীগ আমলে যেটা হয়েছিল, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের পুলিশ বাহিনীকে পুরোপুরি দলীয়করণ করে ফেলা হয়েছিল। ভিন্ন মতাবলম্বীদের গণহারে গুম করা হচ্ছিল। আমাদের দেশে যে গুম আগে হয়নি তা না, বিএনপি আমলেও হয়েছে, এর আগের আওয়ামী লীগ আমলে হচ্ছে। 54 বছর ধরেই আমরা এগুলার মধ্যে আছি। আমাদের পুলিশ বাহিনীর দলীয়করণও নতুন কিছু নয়। আমাদের 54-55 বছর ধরেই পুলিশ বাহিনী রাজনৈতিক সরকারের অধীনে তাদের ইচ্ছা মতো ব্যবহৃত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো কলোনিয়াল হেরিটেজ, ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো। যে ক্ষমতায় আসে সেই এটাকে তার মতো করে ব্যবহার করছে, নির্মম ভাবে দমন পীড়নের উপায় হিসেবে কাজে লাগাচ্ছে। কিন্তু কেন বারবার আওয়ামী লীগ আমলের কথা আসছে? কারণ সেই সময় একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় এগুলাকে মানে মানে এগুলার ন্যূনতম যে বিশ্বাসযোগ্যতা, নৈতিক ভিত্তি, গ্রহণযোগ্যতা ছিল, সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখন গণ অভ্যুত্থানের পর সেটার পুনর্গঠনের দায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। রাইট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারেনি। এই আমলে আবার অন্য ধরনের সংকটে পড়ে যায় আমরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এক ধরনের মবের রাজত্বে আমরা পড়ে যাই। এই সময়ও ব্যাপক গণপিটুনি, আগুন লাগানো, ঢাকার বুকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো কাগজের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা আসলে উদ্ধার পাইনি আর কি। খারাপ অতীত থেকে আমরা আরেকটা খারাপ অতীতে পড়ে গিয়েছি। এখন নির্বাচনের পর কি হয়, মানুষ আশা করছে যে একটু যদি স্বস্তি মিলে আর কি। এখানেই প্রশ্ন, এই যে খারাপ অতীতের পর আরেকটা খারাপ অতীত, মানে আপনার কাছে একদমই পারফেক্ট যে এই ইন্টারিম পিরিয়ডটা একটা আইডিয়াল পিরিয়ড হওয়া উচিত ছিল, তাহলে পরে দেশটা ফিরে আসতো। ইউনূস সাহেব বললেন মুখে যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি,
কিন্তু বাস্তবে সেটা হলো না। হ্যাঁ। তো এখন যে সমস্যাটা এসে দাঁড়াচ্ছে, তাহলে বিএনপি বিএনপি হোক যে কোনো সরকার, তার পক্ষে সে কতদূর যেতে পারবে? মানে আপনার কি মনে হয় না যে আসলে তারেক রহমান সাহেবকে একজন কমপ্লিটলি নতুন নেতা হয়ে উঠতে হবে যদি এসবের থেকে বেরিয়ে আসতে হয়? এবং আপনার কিরকম মানে মনে হয় সেটা সম্ভব কিনা বাস্তবগতভাবে? আসলে আমি বাংলাদেশের মানে অনুভূতিটা আপনাকে বলতে পারি এই মুহূর্তে, যে কালেকটিভ মানে অনুভূতিটা, কালেকটিভ ফিলিংসটা বলতে পারি, সেটা হলো মানুষ চায় যে একটা পরিবর্তন আসুক, এবং মানুষ ভোট দিয়েছে সে পরিবর্তনের জন্য। আসলে তারা বিএনপি জামাত এটার চেয়েও তারা ভোট দিয়েছে একটা পরিবর্তনের আশায়, পরিবর্তনের পক্ষে। এখন মানুষ বিএনপিকে কিছুদিন সময় দিতে চায়, এটাও সত্যতা। এবং একটা বয়সের হিসাবেও বাংলাদেশে একটা ট্রানজিশন চলছে রাজনীতিতে, একটা নতুন প্রজন্ম জায়গা করে নিচ্ছে, শুধু বিএনপিতে নয়, অন্য দলগুলোতেও পুরনো প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পরে রাজনীতিতে এসেছে, যারা 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনীতিতে এসেছে, এবং এবার আরেক দল এসেছে, ওই 90-এর পর থেকে প্রজন্ম এখন রাজনীতিতে জায়গা করে নিচ্ছে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলা অবস্থান করছে। এবং এবার নির্বাচনে যে যারা জিতেছে তাদের ভিতরেও একটা বড় অংশ হলো এই পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরা। তো মানুষ মনে করছে এরা অন্তত কিছু যদি আমাদের পরিবর্তন এনে দিতে পারে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে 24-এর গণ অভ্যুত্থান যদিও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রত্যাশা পূরণ হয়নি বড় অংশই, কিন্তু এই গণ অভ্যুত্থান জনসমাজে, মনোজগতে একটা পরিবর্তনের ক্ষুধা তৈরি করেছে জনসমাজে। এবং এই রাজনৈতিক বোর্ডটা তৈরি হয়েছে যে আমাদের এখানে রাষ্ট্রের সংস্কার দরকার, আমাদের একটা নতুন রাজনীতি দরকার, নতুন নেতৃত্ব দরকার। এইটা নীরবে কাজ করছে, এটা একটা নীরব সত্যি আকারে বাংলাদেশের সমাজে হাজির আছে। রাইট। এই অ্যাসপিরেশন গুলো সবসময়ই মানুষের থাকে, সব দেশেই হয়। আমাদেরও মনে আছে যে এমার্জেন্সির পর এই অ্যাসপিরেশন কাজ করেছিল। যা আশা করা হয় তা পুরোটা হয় না, কিছু কিছু হতে থাকে সিস্টেমে। আমাদের তারপরে 30 বছর রাজনীতির ধারা একটা বদলেছে, আবার বদলেছে। প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার শব্দটা খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়ালো বাংলাদেশের ক্ষেত্রে, যে ডক্টর ইউনূস এই সংস্কারের ওপর 1.5 বছর ছিলেন, এবং তারপরে একটা গণভোট হয়েছে, এবং যেটা নিয়ে যেটাতে অন্তত কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু আসছে। অলরেডি বিএনপি, যেমন এই যে পুলিশ হত্যা, যেটা কমপ্লিটলি একটা সাপ্রেসড ট্রুথ, যেটাকে সাপ্রেস করে ফেলা হলো। পুলিশ শুধু না, একটা তো উল্টো হত্যাও হয়েছিল, সেই হত্যাটা পুরো সাপ্রেসড। তো সেটা যেই না কথা বললো, সঙ্গে সঙ্গে আবার দেখছি বক্তব্য চেঞ্জ হয়ে গেল। তো প্রশ্ন এখানেই আসছে যে সংস্কার তো মানুষ চায়, কিন্তু সংস্কার কতটা হবে বলে আপনার মনে হয় রাজনৈতিক বা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়? কোন সংস্কারটা হবে? একটা আপার 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 হাউস লোয়ার হাউস করে দিলেই তো পার্লামেন্টটা দুর্দান্ত হয়ে যায় না, রাজনীতিটাও বদলে যায় না। তো কি হবে? না, ও আমি যেটা মনে করি, আসলে বাংলাদেশের সংস্কার কি হওয়া প্রয়োজন, সংস্কারের জায়গাটা হলো বাংলাদেশে আমরা 47 পেরিয়ে এসেছি, 1971ও পেরোলাম। উপমহাদেশে বাংলাদেশ হলো প্রথম দেশ যারা আলাদা দেশ গঠন করতে পেরেছে একটা জাতি। কিন্তু আমরা এই যে দু দফা স্বাধীনতার পরেও আমাদের রাষ্ট্র কাঠামোটা পুরোটাই ব্রিটিশ আদলে রয়ে গেছে। বাংলাদেশের মূলত সংকটের জায়গা হলো এটা। এখানে এমনকি সবচেয়ে ভালো নির্বাচন হলেও ক্ষমতার রশিটা থাকে এক ব্যক্তির হাতে, এবং ওনার ক্ষমতাটা রীতিমতো দেবতার ক্ষমতার মতো। মানে এখানে এক ব্যক্তি নির্ভর একটা শাসন ব্যবস্থা আমাদের, এবং পুলিশ ব্যবস্থা, প্রশাসন, বেসামরিক প্রশাসন এবং সামরিক প্রশাসন দুটোই পুরো কলোনিয়াল আদলে রয়ে গেছে। বাংলাদেশের সংকটের জায়গায় এইটা। কিন্তু এখন ঘটনা হলো এখানেই রিফর্ম দরকার, সংস্কার দরকার। 24-এর গণ অভ্যুত্থানে এইটাই বড় আওয়াজ হয়ে উঠেছিল,
এখন নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এলো, জামাত বিরোধী দল। আমি অন্তত মনে করি না যে বিএনপি কোনো সংস্কার করবে বড় আকারে, কারণ বিএনপি ওই ধরনের দল নয়, ওইটা পারবে না। কিন্তু সে নিজে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটা গণ অভ্যুত্থানের আগে দিয়েছিল। সেগুলা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে আমার সন্দেহ আছে। এই কারণে, কারণ কারণ আপনি তো বুঝবেন যে কোনো সংস্কারের জন্য, বিশেষ করে মৌলিক ধরনের সংস্কারের জন্য, যেখানে রাষ্ট্রযন্ত্রের আমূল পরিবর্তনের প্রয়োজন, সেটার জন্য যে ধরনের রেজিমেন্টের আদর্শবাদী দলের মানে থাকা প্রয়োজন, বিএনপি সেই ধরনের দল নয়। কিন্তু বিএনপি, আমি যেটা আগে বলছিলাম যে 24-এর যে আকাঙ্ক্ষার কিছু কিছু তাকেও পূরণ করতে হবে, না হলে তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। ফলে কিছু সংস্কার হয়তো তারা করবে, কিন্তু সেটা জনগণের প্রত্যাশার সমান হবে না। কারণ বিএনপি সেই ধরনের দল নয়, আওয়ামী লীগও সেই ধরনের দল নয়। বাংলাদেশের সংস্কারের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য তীব্র আকুতি তো এর হলেও সেই ধরনের রাজনৈতিক দল গড়ে ওঠেনি এখানে। এইটা হলো একটা আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার একটা বড় স্ববিরোধিতা রয়েছে সমাজে। আমি অ্যাকচুয়ালি শেষ দুটো প্রশ্নে যাব, কিন্তু তার আগে এখানে একটা ছোট ইন্টারজেকশন। আপনি বলছেন যে যে ইউথ 50 বছর হয়ে গেছে স্বাধীনতা, খুব স্বাভাবিকভাবে এখন ইউথ, নতুন প্রজন্ম আসা উচিত রাজনীতিতে, খুব স্বাভাবিক। 90 পরবর্তী প্রজন্ম আসা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে যে গণ অভ্যুত্থানে তারা ইউথ, তাদের একটা অ্যাসপিরেশন ছিল, এই দুটোই কারেক্ট। প্রশ্নটা হচ্ছে অ্যাসপিরেশনটা কি? যতটা বোঝা গেছে দূর থেকে, মূল অ্যাসপিরেশনের জায়গা ছিল ক্ষমতা নেওয়া। মূল অ্যাসপিরেশনের জায়গার মধ্যে যেমন পুলিশ বিচার হবে না, এখন একটা বিচার না হওয়া মানেই আরেকটা অবিচারের জন্ম তৈরি হবে। হুম। না, এবং এখানে আমি আপনাকে একটু ব্যাখ্যা করতে পারি। গণ অভ্যুত্থান হয় 24-এর জুলাই এবং অগাস্টে। জুলাই পর্যন্ত দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ, বা জুলাইয়ের শেষ দিকে বা অগাস্টের 1-2 তারিখ পর্যন্ত। কিন্তু গণ অভ্যুত্থানের 5ই অগাস্ট থেকে পরের সময়টাতেই আকাঙ্ক্ষাটা আরো বেড়ে যায়। মানুষ ভাবে যে আমাদের আসলে, আমরা আবারও ওই ধরনের আরেকজন শাসকের অধীনে যেতে চাই না। আমাদের রাষ্ট্র যেই ব্যবস্থাটা ওই ধরনের শাসক তৈরি করে, সেই ব্যবস্থার আমরা বদল চাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই বদল করতে পারেনি, আমি আগেই বলছি। এখন নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার এসেছে, তারাও সেই ধরনের আমূল পরিবর্তনবাদী দল নয়। কিন্তু ঘটনা হলো সেই রকম দল নেই বাংলাদেশে। সেই আকাঙ্ক্ষা একটা বাস্তব সত্য। আবার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যেরকম রাজনৈতিক দল নেতৃত্ব থাকা প্রয়োজন, সেইটা না থাকাও একটা বাস্তব সত্য। মানে আমরা এরকম দুটি বিপরীতমুখী সত্যের মধ্যে বাংলাদেশ আছে। কোনটা বড় সত্য? লিডারশিপ ক্রাইসিস কি বড় সত্য? না, আমি বলবো আদর্শবাদী দলের, আমূল পরিবর্তনবাদী রাজনৈতিক শক্তির অনুপস্থিতিটাই বাংলাদেশের সামনে এখন বড় সত্য। কিন্তু বাংলাদেশ একটু অপেক্ষা করতে চায়, তারেক রহমান এবং বিএনপি সরকারকে একটু সময়ও দিতে চায় এই মুহূর্তে। রাইট। এবার আমার শেষ প্রশ্নের আগের প্রশ্ন, এই এই প্রসঙ্গে আদর্শবাদী দল বাংলাদেশে বলা হয় সব থেকে আদর্শবাদী এবং রেজিমেন্টেড দল জামাতি ইসলাম। তারা ম্যাক্সিমাম 10-11% ভোট শেয়ার হিস্টোরিক থেকে 40%, 17 বা 18টা সিট থেকে 70-এর একটু কম। আমি মানছি এটা ইনফ্লেটেড নাম্বার, কারণ পার্টিসিপেটরি ইলেকশন ছিল না। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, তাহলে অল্টারনেট হিসেবে উঠে আসে জামাত, তাই কি? যে দেখুন, আমি ইয়ারস্টিকগুলো আপনি সেট এতক্ষণ যে করলেন। পরিবর্তনের কথা, হ্যাঁ, আমি যে পরিবর্তনের কথা এতক্ষণ বলছি, মানুষ যে সংস্কার চাচ্ছে, সেটা হলো ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার কথা বলছি। কিন্তু জামাত ইসলাম তো গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের কথা বলে না। তারা একটা ধর্মতান্ত্রিক, একটা থিওলজিক্যাল স্টেটের কথা বলে। আপনি জানেন, আপনাদের দেশেও জামাত ইসলাম আছে, পাকিস্তানে আছে, আমাদের দেশেও আছে। এই তিনটে যে সিস্টার অর্গানাইজেশন।
তারাও পরিবর্তনের কথা বলে, তারা চায় একটা ইসলামী বিপ্লব, ইসলামী রাষ্ট্র করতে। কিন্তু আমি বলছি আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, 1990-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা হলো ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, পুলিশি ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার। তা বাংলাদেশের সাধারণ মানুষ একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় না। চাইলে তো এবারের নির্বাচনেও বিএনপি 212টি আসন পেত না, আপনি বুঝতে পারবেন। মানে নির্বাচনের ভিতর দিয়েও তো মানুষের আকাঙ্ক্ষাটার প্রকাশ ঘটেছে। এখন প্রশ্ন হলো, এবারে নির্বাচনে তো জামাত ইসলামও অনেক ভোট পেয়েছে, আপনি যেটা বললেন, অতীতে 10-12% ভোটের জায়গায় এবার তারা প্রায় 30% ভোট পেয়েছে, 32% ভোট পেয়েছে। এটা হলো, আমি এটাও যোগ করতে পারি যে বাংলাদেশে যে গণতান্ত্রিক বিপ্লবের ব্যর্থতা, মুক্তিযুদ্ধের পরবর্তী সরকারের ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এরকম সকল ব্যর্থতার একটা নেতিবাচক যোগফল হলো এখানকার সমাজে একটা দক্ষিণপন্থার বিকাশ ঘটে গেছে। এটা হঠাৎ করে ঘটেনি, এটা গত 15-20-30 বছরে ঘটে গেছে। এই যে আওয়ামী লীগ শাসন আমলের কথা আমি বললাম, ওই সময়ের অগণতান্ত্রিক পরিবেশেরও ফসল হলো দক্ষিণপন্থার উত্থান। এই দক্ষিণপন্থার উত্থানে আওয়ামী লীগেরও বিরাট পরোক্ষ ভূমিকা আছে, সহায়তা আছে। কারণ আপনি যখন কারো গলা টিপে ধরবেন, তখন তার ভিতর একটা মানে অগণতান্ত্রিক মনোভাবেরই প্রকাশ ঘটবে, একটা জিদ তৈরি হবে। আমাদের সমাজে সেই দক্ষিণপন্থার বিকাশ যে ঘটেছে, তারও প্রমাণ এবারের নির্বাচনে জামাত ইসলামের 32% ভোট পাওয়া। ফলে আমাদের দেশ, ধরুন যদি বিএনপি সংস্কার করতে না পারে, আরো গণতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে না পারে, তাহলে বাংলাদেশ আরো দক্ষিণপন্থার দিকে যাবে। ফলে আমি বলবো, গণতন্ত্র মনা মানুষের আরো মনোযোগী হওয়া উচিত বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে, যে বাংলাদেশকে কি মধ্যপন্থায় রাখা হবে, গণতান্ত্রিক ভাবে বিকশিত হতে দেওয়া হবে, না বাংলাদেশকে দক্ষিণপন্থার দিকে ঠেলে দেওয়া হবে। বাংলাদেশ এরকম একটা ট্রানজিশনেও আছে এখন। খুব সুন্দর। ইনফ্যাক্ট আমি আওয়ামী লীগকে যে জায়গাটায় সব থেকে দোষ দেই, সেটা হচ্ছে যে এই যে গুপ্ত রাজনীতিটাকেই মূল রাজনীতি হয়ে যাওয়া। আমার মনে হয় এটা আওয়ামী লীগের একটা বড় কারণ। আওয়ামী লীগ কারণ সে এমনভাবে চেপে ধরেছিল যে এই এই পদ্ধতিটাই হয়ে গেছে মেইন স্ট্রিম একটা পদ্ধতি এখন মোটামুটি। আপনার এই কথাটা খুবই সঠিক। এবং এটা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। তো এরপরে শেষ প্রশ্ন, এবং এখনই এটা হয়তো বলার সময় নয়, কিন্তু আমরা অনেকটাই আলোচনা করেছি। আমি খালি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি যে এই যে আপনি বললেন মানুষ সময় দিতে চায়, এখন এখানে না একটা সময় ফ্যাক্টরটা একটু অসুবিধে হয়ে যাচ্ছে। হাসিনার সময় থেকে তার আগে 2 বছর অর্থনৈতিক মন্দা চলেছে, এবং ইউনূস সরকারের সময় সেটার উন্নতি তো হয়নি, অবনতি হয়েছে। 3.5 বছর হয়ে গেল, মানুষ হাই ইনফ্লেশন ইত্যাদি করছে। দিনের শেষে এগুলো তার কাছে বড় সমস্যা রাদার দেন অন্য কোনো কিছু। তো এবার এই সরকারকে সে সময় দেবে, কিন্তু ইউনূস সরকারের সময় আমি দেখেছি 1 বছর অবধি লোকে ইউনূস সম্পর্কে কিন্তু একটা তার সফটনেস ছিল। আমি সাধারণ মানুষের কথা বলছি। তো এর এর ক্ষেত্রে আমার মনে হয় যে সময় অতটা পাওয়া উচিত নয়, কারণ মানুষের ধৈর্যটা কমে যাচ্ছে। তো আপনার কি মনে হয় কতদিন সময় পাবেন, হানিমুন পিরিয়ড কতদিন পাবে? না, আমার মনে হয় সাধারণভাবে মানুষ তো খুবই ধৈর্য ধরে 6 মাস 1 বছর তো দেখবেই। এবং মানুষের ধৈর্যের অবস্থাটা বোঝা যাবে, কারণ শিগগির এখানে স্থানীয় সরকার নির্বাচন হবে ঠিক। কিছুদিন পরে। তো স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ধরন দেখে বোঝা যাবে যে মানুষ বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট না সন্তুষ্ট নয়। আর সন্তোষ অসন্তোষ বোঝার তো সামাজিক নানা ইন্ডিকেটর আছে। সোসাইটিতে মানুষ অসন্তুষ্ট হলে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। কিন্তু আমার মনে হয় একটা বড় সূচক হবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থকদের জয় পরাজয়ের উপর ভিত্তি করে। কিন্তু আমাকে যদি বলেন, সাধারণভাবে মানুষ অন্তত 1 বছর বিএনপির কার্যক্রম দেখবে। খুবই বিশেষ করে পার্লামেন্টের 2-3টি অধিবেশনে বিএনপি কি বলে এবং সংস্কারের বিষয়ে কি কি উদ্যোগ নেয়, এগুলা মানুষ দেখতে চায়। ঠিক। আহ, আমি মানে এটা আমার পক্ষ থেকে বলছি যে আমার কাছে একটু অ্যালার্মিং হচ্ছে যে সাধারণত একটা সরকার আসে আমার দেশে যখন
ইন্দিরা গান্ধীর পতনের পর যখন জনতা সরকার এসেছিল, সে মানুষের ভোট পেয়ে এসেছিল, জনসমর্থন পেয়ে এসেছিল। আবার ইন্দিরা গান্ধী ফিরে আসেন 2.5 বছর বাদে বিরাট জনসমর্থন নিয়ে, বেশি ভোটে। তো সমস্যা হচ্ছে, এই যে একটা কথা বলেছেন, আমি জানি না আপনি একমত কিনা, কিন্তু কিছুটা হয়তো সত্যি। নুরুল কবির বলেছেন যে মানুষ নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। তো এটা একটা নেগেটিভিজম রয়ে গেল, যে পছন্দ হোক না হোক আমার এটাই শেষ ভরসা টাইপের, যেটা খুব গন্ডগোলের বিষয় আমার মনে হয়েছে। মানে সরকার শুরুর দিন থেকে একটা লায়াবিলিটি তার ঘাড়ে। না, সে তো বটেই। আমি তো বলছি যে আসলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তো একেবারে বিপর্যস্ত অবস্থা। আমাদের পুলিশ, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়, এগুলা খুব বিপর্যস্ত অবস্থায় ছিল। ফলে এগুলা তো আবার রাতারাতি পুনর্গঠন করাও কঠিন। এবং বিএনপি ছাড়া একটা মধ্যপন্থী দল বাংলাদেশের শেষ ভরসা। কারণ মানুষ চায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে থাকুক। অন্তত নির্বাচনের ভিতর দিয়ে আমরা এটাই বার্তা পেয়েছি। কিন্তু বিএনপি, মানুষ চায় না যে বিএনপি ফেল করুক, বিএনপি ব্যর্থ হোক, এটা কিন্তু মানুষ চাইছে না। আবার মানুষ সংসদে একটা শক্তিশালী বিরোধী দলও রেখেছে, এবং সেই বিরোধী দলকেও মানুষ চাচ্ছে যে বিরোধী দলও আরো গণতান্ত্রিক পথে আসুক, দক্ষিণ পন্থা থেকে সরে আসুক। আমি বলবো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রধান বার্তা হলো এই দুটি। মানে মানুষ চায় তারা উভয়ে সফল হোক, পার্লামেন্টারি রাজনীতি এখানে আপাতত চলুক। এখন বিএনপির উপর আসলে ভরসা না করে, তাকে একটু সময় না দিয়ে বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করব পরে আপনাকেও আমরা আবার আলোচনা করব।